তাহলে সবাইকে আজকে আমরা ক্লাস শুরু করছি। আজকে যে ক্লাসের টপিক হচ্ছে সেটা হচ্ছে জেনারেল নলেজ। আমরা দেখবো অ্যাপয়েন্টমেন্ট গুলো, দেখবো যে রিসেন্টলি কোন কোন পোস্টের কি কি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আগে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে সেটাই আমরা দেখবো। তাহলে আমরা প্রথম স্লাইডে দেখবো, প্রথম প্রশ্নতে তাহলে প্রথম প্রশ্ন দেখুন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এনএচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলতে গেলে এর গঠন যদি আমরা বলি, তাহলে গঠন বলতে গেলে 12 অক্টোবর 1993 সালে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের গঠন হয়েছিল। ঠিক আছে, তাহলে ন্যাশনাল হিউম্যান রাইটস এর কমিশনে যিনি চেয়ারপারসন হন, যাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, সে সব সময় ফর্মার জাজেস অফ সুপ্রিম কোর্ট যিনি সুপ্রিম কোর্টে বিচারপতি হন, সে যে রিটায়ার করার পর তাকে চেয়ারপারসন হিসাবে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। তাহলে এখন যিনি বিচারপতিকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে ভি রামা সুব্রমণিয়ম। তাহলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে এছাড়া অনেকগুলো এক্স অফিসিও মেম্বারও হয়, এক্স অফিসিও মেম্বার। তাহলে প্রথম নম্বরে এক্স অফিসিও মেম্বার কে হয়? চেয়ারপারসন অফ শিডিউল কাস্ট। দ্বিতীয় হয় চেয়ারপারসন অফ শিডিউল ট্রাইব। তৃতীয় চেয়ারপারসন অফ মাইনরিটিস। 4 নম্বরে চেয়ারপারসন অফ ওমেন কমিশন। চেয়ারপারসন অফ প্রোটেকশন অফ চাইল্ড। চেয়ারপারসন অফ প্রোটেকশন অফ চাইল্ড। এছাড়া চেয়ারপারসন অফ পারসন উইথ ডিসএবিলিটি। তাহলে আপনারা দেখুন এই 6 জন ইনি এক্স অফিসিও মেম্বার। এই ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনে যেহেতু চেয়ারপারসন যিনি বিচারপতি থাকেন তাকে অ্যাপয়েন্ট করা হয়, তার সাথে সাথে এক্স অফিসিও মেম্বারও থাকে। এই 6 জন এক্স অফিসিও মেম্বার থাকে। তাহলে এখন যে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের যে চেয়ারপারসন হিসাবে তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তাহলে আমরা বলবো কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে? ভীমা রাওয়া সুব্রমণিয়ম। আচ্ছা, এই ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কোন মন্ত্রণালয়ের মধ্যে কাজ করে? তাহলে আমরা বলবো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র মন্ত্রীর মধ্যে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র মন্ত্রীর মধ্যে এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নতে যাই। তাহলে দ্বিতীয় প্রশ্ন দেখুন, আবার পার্মানেন্ট নিয়ে একটা প্রশ্ন আছে। এখানে আছে ইউএন ইন্টারন্যাশনাল জাস্টিস কাউন্সিল। তাহলে ইউএন এর একটা সংগঠন, ইউনাইটেড নেশন। ইউএন একটা দেখে নি, ইউনাইটেড নেশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সংগঠন। ইউনাইটেড নেশন হচ্ছে এর হেডকোয়ার্টার। যদি আমরা বলি তাহলে হেডকোয়ার্টার আপনারা দেখতে পাবেন, এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক সিটি কোথায়? নিউ ইয়র্ক সিটি হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে। ঠিক আছে, তাহলে ইউনাইটেড নেশন আপনারা কোথায় দেখবেন? আপনারা দেখবেন নিউ ইয়র্ক, ইউএস এর মধ্যে। যদি আমরা ইউনাইটেড নেশনে যদি আমরা দেখুন চার্টার সাইন কোন সালে বা কোন দিনে আপনার চার্টার সাইন করা হয়েছিল, মানে এই যে সংগঠন হবে সেটা নিয়ে সবাই মিলে একটা চার্টার সাইন করলো, সেটা হলো 26শে জুন
1948 সালে, यानी দ্বিতীয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন দ্বিতীয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে 1945 সালে যখন দ্বিতীয় সেকেন্ড ওয়ার শেষ হলো, তারপরে সবাই মিলে একটা সংগঠন, ইন্টারন্যাশনাল সংগঠন গঠন করার জন্য তখন সব একসাথে মিলে একটা চার্টার সাইন করলো। আর এই লাগু কখন করা হলো, কখন ফোর্স করা হলো, পেমেন্ট টু ফোর্স, তাহলে আমরা বলবো 24শে অক্টোবর 1948 সালে এটা কি করা হলো, লাগু করা হলো। তাহলে ইউনাইটেড নেশন লাগু সাল হয়েছে 24শে অক্টোবর। আর এই 24শে অক্টোবরে আমরা ইউনাইটেড নেশন ডে হিসাবে পালন করি। ঠিক আছে, তাহলে ইউনাইটেড নেশন দেখলেন, ইউনাইটেড নেশনের মধ্যে ইউনাইটেড নেশনের একটা ব্রাঞ্চ, ইউনাইটেড নেশনের একটা শাখ, সেটা হচ্ছে ইউএন ইন্টারন্যাশনাল জাস্টিস কাউন্সিল। তাহলে আমরা কি বলি, ইউএন আইজেসি, আমরা কি বলে থাকি, ইউএন আইজেসি মানে ইন্টারন্যাশনাল জাস্টিস কাউন্সিল। তার দায়িত্ব কি আছে, তার কি করে, মানে ইউএন এর মধ্যে মানে ইউনাইটেড নেশনের মধ্যে যা কিছু জাস্টিসের কাজ হয় বা যা কিছু আমরা দেখবো বিচারের যদি কিছু কাজ থাকে, কে কোন পদে যাবে বা তার মধ্যে যদি কিছু আমরা কেস গুলো যদি থাকে মানে ইউনাইটেড নেশনের মধ্যে, সেটা কে কাজ করে, কে দেখে, ইন্টারন্যাশনাল জাস্টিস কাউন্সিল দেখে। তাহলে এই ইন্টারন্যাশনাল জাস্টিস কাউন্সিলে চেয়ারপারসন হিসাবে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে, তাহলে একটা আমরা দেখবো ফর্মার সুপ্রিম জাজ, ফর্মার সুপ্রিম কোর্ট জাজ। তাহলে ফর্মার সুপ্রিম কোর্ট জাজ যিনি ছিলেন জাস্টিস মদন লোকুর, ইনি ফর্মার সুপ্রিম কোর্ট জাজ ছিলেন, বিচারপতি ছিলেন। তো এই বিচারপতিকে এখন আমরা দেখবো চেয়ারপারসন অফ ইউএন ইন্টারন্যাশনাল কাউন্সিল হিসাবে কি করা হয়েছে, অ্যাজ এ চেয়ারপারসন হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই ফর্মার সুপ্রিম কোর্ট অফ জাজ ছিলেন। তারপরে ইনি চিফ জাস্টিস অফ আন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, আন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতিও ছিলেন। আন্ধ্রপ্রদেশের বিচারপতিও ছিলেন কে, জাস্টিস মদন লোকুর। এছাড়া আপনারা দেখবেন ইউনাইটেড নেশন একটা হয়, আপনারা দেখবেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যাকে আমরা আইসিজি বলে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জাস্টিস অফ কাউন্সিল হচ্ছে। ঠিক আছে, তাহলে ইউনাইটেড নেশনের এখন সেক্রেটারি জেনারেল কে, তাহলে ইউনাইটেড নেশনের আপনার যদি ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল যদি নাম জিজ্ঞেস করা হয়, সেক্রেটারি জেনারেলের নাম যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এখন নাম হবে আপনার অ্যান্টোনিও গুটেরাস। ইনি কোন দেশ থেকে যুক্ত আছেন, কোন দেশ থেকে বিলং করেন, তাহলে আমরা বলবো পর্তুগাল। উনি পর্তুগাল থেকে উনি বিলং করেন, কে, আমরা অ্যান্টোনিও গুটেরাস। তাহলে আইসিজে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল জাস্টিস কাউন্সিলের চেয়ারপারসন হিসাবে কাকে এখন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তাহলে আমরা দেখবো একটা ইন্ডিয়ান জাজকে, ইন্ডিয়ান বিচারপতি মদন লোকুরকে এখন যেহেতু চেয়ারপারসন অফ ইউএন ইন্টারন্যাশনাল জাস্টিস কাউন্সিল হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তাহলে আমি তৃতীয় প্রশ্নতে যাব। তৃতীয় প্রশ্ন আপনি দেখবেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল। ঠিক আছে, ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে এই কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তাহলে ক্যাগ আপনারা দেখবেন আমাদের কনস্টিটিউশনের মধ্যে কোন আর্টিকেলে আপনারা দেখবেন ক্যাগ এর মেনশন করা হয়েছে, তাহলে আর্টিকেল 148 এর মধ্যে ক্যাগ এর ব্যাপারে, ক্যাগ নিয়ে যেটা কনস্টিটিউশনের মধ্যে আর্টিকেল 148 এর মধ্যে আমরা ক্যাগ এর ব্যাপারে আমরা দেখতে পাবো। তাহলে এখন যে ক্যাগের দায়িত্ব কি হচ্ছে, ক্যাগের কাম কি হচ্ছে, ক্যাগের কি কাজ হচ্ছে, তাহলে ক্যাগের ফাংশন হচ্ছে যেখানে 51% 50% উপরে যেখানে গভর্নমেন্টের সাবসিডি থাকবে, গভর্নমেন্টের টাকা থাকবে, যে কোম্পানির মধ্যে, যে অর্গানাইজেশনের মধ্যে যেখানে গভর্নমেন্টের 51% থেকে মানে 50% থেকে উপরে যেখানে গভর্নমেন্টের টাকা থাকে, সেই টাকার
হিসাব কিতাব এই দায়িত্ব কার আছে? ক্যাগের আছে। ঠিক আছে, কতগুলো এক্সপেন্ডিচার করলো সেই সংগঠন, সেই অর্গানাইজেশন, কতগুলো ইনকাম করলো, সে পুরো হিসাব কিতাবের দায়িত্ব কি হচ্ছে? কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল। ঠিক আছে, তাহলে 148 নম্বর আর্টিকেল আমরা কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলটা আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল যে ক্যাগ, এটা হচ্ছে একটা অটোনোমাস বডি, ইনি কোন মন্ত্রণালয়ের মধ্যে ইনি কাজ করেন না। ঠিক আছে, অটোনোমাস বডি। ক্যাগ কে অ্যাপয়েন্টমেন্ট কে করে? ক্যাগ কে যদি অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার হয়, ক্যাগ কে অ্যাপয়েন্টমেন্ট করে অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ক্যাগ কে অ্যাপয়েন্টমেন্ট কে করে? অ্যাপয়েন্টমেন্ট বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ক্যাগ এর কত বছরের জন্য একজন ক্যাগ হতে পারে? কত টেনার কি থাকে ক্যাগ এর টেনার? ক্যাগ এর টেনার হচ্ছে 5 বছর অথবা 65 বছর। yani যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট হয় 62 সালে, তাহলে ও 3 সালে রিটায়ার করে যাবে, যেহেতু 62 সালে আগে যদি অ্যাপয়েন্টমেন্ট করছে হচ্ছে, তাহলে 3 বছর থাকবে। আর যদি কারো অ্যাপয়েন্টমেন্ট 50 সালে যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, তাহলে 5 বছর 55 সালে রিটায়ার করে যাবে। তাহলে ক্যাগ এর টেনার হচ্ছে আপনার 5 বছর বা 65 বছর। তাহলে এখন কাকে নতুন কন্ট্রোলার অডিটর জেনারেল হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে? তাহলে আমরা নাম এখানে দেখতেই পাবো, কুন্ডু সঞ্জয় মূর্তি। ঠিক আছে, তাহলে কুন্ডু সঞ্জয় মূর্তি এখন আমাদের বর্তমানে কন্ট্রোলার অডিটর জেনারেল হিসাবে এখন উনি দায়িত্ব পালন করছেন। তাহলে আমরা নেক্সট প্রশ্নতে যাব। নেক্সট প্রশ্ন আপনারা দেখবেন 4 নম্বর প্রশ্ন দেখুন। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, 4 নম্বর প্রশ্ন আপনারা বললেন, হু হ্যাজ বিন রি-ইলেক্টেড অ্যাজ 18 লোকসভা স্পিকার। यानी আগে যিনি 17 লোকসভা স্পিকার যিনি ছিলেন, আবার তাকে 18 লোকসভা স্পিকার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে বা ইলেক্টেড করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন বর্তমানে যদি লোকসভা ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এখন বর্তমানে লোকসভা কত তত লোকসভা কত সিট হচ্ছে? তাহলে বর্তমানে লোকসভার সিট যদি আমরা জিজ্ঞেস করে থাকি, তাহলে সিট হচ্ছে 543, 543 সিট এখন লোকসভাতে আছে। লোকসভাকে আমরা লোয়ার হাউস বলে থাকি। লোকসভাকে আমরা লোয়ার হাউস, ঠিক আছে, লোকসভা অ্যাজ এ লোয়ার হাউস আমরা জানি, লোকসভাকে আমরা লোয়ার হাউস বলি। ঠিক আছে, লোকসভাতে কত সিট? 543 সিট হচ্ছে। এখন লোকসভার স্পিকার যিনি অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে বা রি-ইলেক্ট করা হচ্ছে, সেটা হচ্ছে ওম বিড়লা। ঠিক আছে, লোকসভা স্পিকার কে? ওম বিড়লা। আচ্ছা, প্রথম ফার্স্ট লোকসভা স্পিকার, ফার্স্ট লোকসভা স্পিকার নামটা আপনারা যদি বলে থাকেন ফার্স্ট লোকসভা স্পিকার কে, তাহলে ফার্স্ট লোকসভা স্পিকার হচ্ছে জিভি মাভালঙ্কর, यानी गणेश वासुदेवा मावलंकर। ঠিক আছে, তাহলে ফার্স্ট লোকসভা স্পিকার হচ্ছে জিভি মাভালঙ্কর। যদি লোকসভা ব্যাপারে যদি জিজ্ঞেস থাকে, তাহলে লোকসভা লিডারের নাম কি? লোকসভা লিডার অফ, লোকসভাতে দুটো দুটো জিনিস থাকে, একটা হচ্ছে লিডার অফ হাউস, একটা হচ্ছে অপোজিশন লিডার। অপোজিশন লিডার, তাহলে লোকসভাতে লিডার অফ হাউস কে? তাহলে কি হচ্ছে, যিনি বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইনি হচ্ছেন লোকসভায় এখন লিডার অফ হাউস। অ্যান্ড অপোজিশন লিডার এখন কে? যে কংগ্রেস পার্টিতে যে যিনি আছেন, সেটা হচ্ছে রাহুল গান্ধী। রাহুল গান্ধী হচ্ছে এখন লিডার অফ অপোজিশন ইন এ লোকসভা। তো লোকসভা হাউসের মধ্যে যিনি এখন অপোজিশন লিডার হাউস হিসাবে যিনি এখন লোকসভা আছে, সেটা হচ্ছে কে? রাহুল গান্ধী। সব দিয়ে বেশি লংগেস্ট টার্ম হিসাবে, যদি লংগেস্ট লোকসভা স্পিকার যদি জিজ্ঞেস করা হয়, লংগেস্ট টেনার অফ লোকসভা স্পিকার, তাহলে কি হবে? বলরাম ঠাকুর।
ঠিক আছে, ইনি 9th লোকসভা স্পিকার ছিলেন, সব দিয়ে বেশি ইনি লোকসভা স্পিকার হিসাবে কাজ করেছেন। তাহলে এখন বর্তমানে 18 লোকসভা স্পিকার হিসাবে কাকে রিইলেক্ট করা হয়েছে, তাহলে তার নাম হচ্ছে ওম বিড়লা। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন দেখুন, এন কোটেশ্বর সিং বিকেম দ্য ফার্স্ট সুপ্রিম কোর্ট জাজ ফ্রম হুইচ স্টেট? তাহলে এন কোটেশ্বর সিং এখন রিসেন্টলি, এন কোটেশ্বর সিংকে রিসেন্টলি সুপ্রিম কোর্ট বিচারপতি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তিনি কোন রাজ্য থেকে বিলং করেন? এন কোটেশ্বর সিং, তাহলে ইনি কোন রাজ্য থেকে বিলং করেন? ইনি হচ্ছেন মণিপুর। তাহলে মণিপুর থেকে প্রথম ব্যক্তি যিনি সুপ্রিম কোর্টে জাজ হয়েছেন, ঠিক আছে। তাহলে মণিপুর থেকে প্রথম ব্যক্তি যিনি সুপ্রিম কোর্টে এখন বিচারপতি হিসাবে কাজ করছেন। তাহলে এন কোটেশ্বর সিং কোন রাজ্য থেকে আসেন? তাহলে আনসার কি হবে? মণিপুর। আচ্ছা, মণিপুরের ক্যাপিটাল কি হয়? মণিপুরের ক্যাপিটাল কি হচ্ছে? তাহলে মণিপুরের ক্যাপিটাল হচ্ছে ইম্ফল। মণিপুরে আপনারা সিএম এর নাম কি হবে? সিএম এর নাম হচ্ছে এন বীরেন সিং। মণিপুরে একটা ন্যাশনাল পার্ক আছে, সেটার নাম কি? মণিপুরে একটা ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে কেবুল লামজাও ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তাহলে এন কোটেশ্বর সিং যিনি এখন সুপ্রিম কোর্টে জাজ হয়েছেন, তিনি কোন রাজ্য থেকে বিলং করেন? তাহলে সেটা হচ্ছে অ্যান্সার মণিপুর। ঠিক আছে, নেক্সট প্রশ্নতে যাই। 6 নম্বর প্রশ্ন দেখবেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড as the who has been appointed as the leader of the house in Rajya Sabha? আমরা দেখলাম একটু আগে প্রশ্নতে আমরা কি বললাম, লিডার অফ দ্য হাউস ইন লোকসভা দেখলাম। আমরা লোকসভাতে লিডার কে ছিল? যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন লোকসভার লিডার, লিডার অফ দ্য হাউস ছিলেন। এখন রাজ্যসভার লিডার অফ দ্য হাউস কে, কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে? তাহলে এখন যিনি বর্তমানে হেলথ মিনিস্টার সেটা কে? বর্তমানে হেলথ মিনিস্টার সেটা হচ্ছে জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা। জেপি নাড্ডা হচ্ছে জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বর্তমানে লিডার অফ দ্য রাজ্যসভা, লিডার অফ দ্য রাজ্যসভা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তাহলে লিডার অফ দ্য রাজ্যসভা লিডার কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে? রাজ্যসভা হাউসের মধ্যে একটা লিডার থাকে, একটা অপোজিশন লিডার থাকে। তাহলে রাজ্যসভা লিডার কি হচ্ছে? তাকে জেপি নাড্ডা। আনসার হবে জেপি নাড্ডাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তাহলে অপোজিশন লিডার কে? রাজ্যসভার মধ্যে অপোজিশন লিডার থেকে, লোকসভার মধ্যে অপোজিশন লিডার কে ছিল? রাহুল গান্ধী। তাহলে রাজ্যসভার মধ্যে অপোজিশন লিডার কে? তাহলে কার নাম হবে? তার নাম হবে মল্লিকার্জুন খাড়গে। মল্লিকার্জুন খাড়গে, ঠিক আছে। আচ্ছা, আমরা লোকসভা স্পিকারটা দেখলাম, লোকসভা স্পিকার নাম ছিল ওম বিড়লা। এই হিসাবে রাজ্যসভা স্পিকার, মানে রাজ্যসভা স্পিকার বলা হয় না, রাজ্যসভা চেয়ারপারসন বলা হয়। তাহলে রাজ্যসভা চেয়ারপারসন কে? ঠিক আছে, যে আমাদের ভাইস প্রেসিডেন্ট থাকে সেই আমাদের রাজ্যসভা স্পিকার অ্যাজ এ স্পিকার হিসাবে, রাজ্যসভা চেয়ারম্যান হিসাবে কাজ করে। তাহলে কি হবে? তাহলে হবে আপনাদের যিনি এখন কি আছে ভাইস প্রেসিডেন্ট, জগদীপ ধনকার। জগদীপ ধনকার হচ্ছে আপনাদের কে? রাজ্যসভা চেয়ারপারসন। ভাইস রাজ্যসভা চেয়ারপারসন কে? वाइस राज्यसभा चेयरपर्सन हरिवंश नारायण बच्चन। हरिवंश नारायण
বচ্চন। ঠিক আছে, হরিবংশ নারায়ণ বচ্চন হচ্ছে ডেপুটি ভাইস রাজ্যসভা চেয়ারপারসন। ঠিক আছে, আচ্ছা আমরা দেখলাম লোকসভাতে 543 সিট ছিল লোকসভার মধ্যে, একই হিসাবে রাজ্যসভার মধ্যে কত সিট থাকে, তাহলে আমরা কি বলবো 245 সিট। তাহলে লোকসভার মধ্যে 543 সিট আর রাজ্যসভার মধ্যে 245 সিট আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন তো চলে আসে। নেক্সট প্রশ্ন আমরা দেখবেন 7 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো আমাদের যিনি পিএম, যিনি প্রধানমন্ত্রী, তার একটা প্রিন্সিপাল সেক্রেটারি থাকে যে প্রধানমন্ত্রীকে অ্যাডভাইস করে। ঠিক আছে, যে প্রধানমন্ত্রীকে অ্যাডভাইস করে কি কি হিসাবে কাজ করতে হবে, কি হিসাবে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করতে হবে। তো এখন বর্তমানে প্রিন্সিপাল সেক্রেটারি নরেন্দ্র মোদী, মানে যিনি প্রাইম মিনিস্টার, তাই বর্তমানে প্রিন্সিপাল সেক্রেটারি এখন কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে আছে, তাহলে এখন কি আছে প্রমোদ কুমার। প্রমোদ কুমার হচ্ছে 1972 এর ব্যাচের আইএস অফিসার, গুজরাট ক্যাডার। ঠিক আছে, গুজরাট ক্যাডার। যখন 2001 থেকে 2004 পর্যন্ত প্রমোদ কুমার, যখন নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, যখন গুজরাটের সিএম ছিলেন, তখন প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে উনি কাজ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাহলে প্রমোদ কুমার আগেও কাজ করেছেন প্রিন্সিপাল সেক্রেটারি নরেন্দ্র মোদীর কাজ করেছেন, যখন নরেন্দ্র মোদী 2001 থেকে 2004 সাল পর্যন্ত যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় প্রমোদ কুমার প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। এখন আবার প্রমোদ কুমারকে প্রধানমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন তাহলে কে আছে প্রিন্সিপাল সেক্রেটারি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তাহলে আমরা বলবো প্রমোদ কুমার এখন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি টু দা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন তো যাই। তো নেক্সট প্রশ্ন আপনি দেখবেন সিডবি। সিডবি নিয়ে প্রশ্ন দিয়েছে, হু has been appointed as chairman and managing director of সিডবি। তাহলে সিডবি ফুল ফর্ম কি হবে? সিডবি ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ স্মল ইন্ডাস্ট্রিজ অফ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই সিডবি কি করে, যে এমএসএমই যারা কাজ করে, যারা ছোট ছোট বিজনেস ব্যবসা করে, সেই এই এমএসএমই কে লোন দেওয়ার কাজ যেটা হচ্ছে, তার লোন দেওয়ার কাজগুলো কে করে, সিডবি করে। মানে স্মল ইন্ডাস্ট্রিকে ডেভেলপমেন্টের দায়িত্ব হচ্ছে, টাকা দিয়ে লোন দিয়ে যে দায়িত্ব আছে, তার দায়িত্ব হচ্ছে সিডবি দায়িত্ব। তাহলে এই সিডবিতে এমডি, চেয়ারম্যান এন্ড এমডি কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তাহলে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, মনোজ মিত্তলকে। ঠিক আছে, তাহলে সিডবি যদি আপনার হেডকোয়ার্টারের ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয়, সিডবি হেডকোয়ার্টার কোথায় হচ্ছে, সিডবি হেডকোয়ার্টার হচ্ছে লখনৌ। সিডবি হেডকোয়ার্টার হচ্ছে লখনৌ। লখনৌ ক্যাপিটাল হচ্ছে ইউপি। লখনৌ ইজ দ্য ক্যাপিটাল অফ উত্তর প্রদেশ। আচ্ছা, সিডবি যদি গঠন করা যদি জিজ্ঞেস করা হয়, সিডবি কোন সালে এস্টাবলিশ করা হয়েছিল, গঠন করা হয়েছিল এস্টাবলিশ, তাহলে সিডবি এস্টাবলিশ করা হয়েছে 1990 সালে। ঠিক আছে, সিডবি এস্টাবলিশ করা হয়েছিল 1990 সালে। তাহলে সিডবির এখন চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডাইরেক্টর কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তাহলে মনোজ মিত্তল। আপনারা এ অপশন দেখবেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, তাহলে 10 নম্বর প্রশ্ন দেখবো। 9 নম্বর প্রশ্ন আবার দেখবেন, অ্যাপয়েন্টমেন্ট চেয়ারম্যান। ঠিক আছে, সিবিডিটি ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোন কোন ট্যাক্স আছে, ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আপনারা ইনকাম ট্যাক্স, মানে মূলত আপনারা ইনকাম ট্যাক্স দেখবেন ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে, যেখান থেকে আমাদের আয় থেকে যেখানে আমাদের ডাইরেক্ট ট্যাক্স দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই ইনকাম ট্যাক্স বা আপনি সিবিডিটি বলতে পারবেন। সিবিডিটি চেয়ারম্যান কোন ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে,
তাহলে আমরা রবি আগরওয়াল। রবি আগরওয়াল হচ্ছে একজন আইআরএস অফিসার। আইআরএস অফিসার মানে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার, যেটা ইউপিএসসি মাধ্যমে পাস করে আইআরএস হয়। তাহলে রবি আগরওয়াল একজন আইআরএস অফিসার, তাকে এখন সিবিডিটি চেয়ারম্যান হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। এই যে নেক্সট প্রশ্নতে চলে আসি, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন আপনারা দেখবেন, who has been appointed as the president of the Financial Action Task Force, FATF। FATF হচ্ছে ফুল ফর্ম ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। তার দায়িত্ব কি হচ্ছে কাউন্টার টেররিজম। যে টেররিজমে যারা সন্ত্রাস বা যারা সন্ত্রাসবাদী করে, সেই সন্ত্রাসের টাকা কোথা থেকে নিয়ে আসে, কিভাবে প্ল্যানিং আছে, কিভাবে ওরা কাজ মানে কোথায় কি কাজ করবে, কি আছে ফিউচার প্ল্যানিং, সেই ফিউচার প্ল্যানিং বা এই সন্ত্রাসকে কাউন্টার করার জন্য একটা সংগঠন তৈরি করা হয়েছিল, তার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। এটা কোন মন্ত্রণালয়ের মধ্যে কাজ করে? তাহলে ওরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আমরা দেখবো এই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর মধ্যে আপনারা দেখবেন এফএটিএফ কাজ করে। যদি আমরা এস্টাবলিশ যদি জিজ্ঞেস করা হয় কোন সালে গঠন করা হয়েছিল, তাহলে আমরা বলবো 1989 সালে এই এফএটিএফ কে তৈরি করা হয়েছিল। এই এফএটিএফ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স কে রেডি করা হয়েছিল। ঠিক আছে, এছাড়া মানি লন্ডারিং যেটা হয়, মানি লন্ডারিং কেও কাউন্টার করার জন্য এই এফএটিএফ কাজ করে। তাহলে এই এফএটিএফ এর প্রেসিডেন্ট কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল? অ্যাজ এ প্রেসিডেন্ট কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে? তাহলে একবার আমরা দেখব। আচ্ছা, এই এফএটিএফ এর হেডকোয়ার্টার কোথায় হচ্ছে? এফএটিএফ এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস। এই এফএটিএফ এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস। ঠিক আছে, তাহলে এখন আমরা এফএটিএফ এর প্রেসিডেন্ট কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে? তাহলে এফএটিএফ এর প্রেসিডেন্ট কাকে? এলিসা দে অ্যান্ডা মাড্রাজো। ঠিক আছে, আপনারা দেখবেন এলিসা দে অ্যান্ডা মাড্রাজো ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। নেক্সট প্রশ্ন চলে আসবো। থার্ড টার্ম অ্যাজ আ পিএম অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে আমরা দেখবো কনজিকিউটিভ পর 3 বার ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে এখন শপথ নিয়েছে 3 বার। ঠিক আছে, মানে পর। তাহলে ইন্ডিয়া আমরা দেখবো প্রধানমন্ত্রী হিসাবে 3 বার পর কে শপথ নিয়েছে। তাহলে আমরা বলবো কে? নরেন্দ্র মোদী। তাহলে নরেন্দ্র মোদী 2014 থেকে 2019 প্রথমবার, 2019 থেকে 2024 দ্বিতীয়বার, আবার 2024 থেকে 2029 এর তৃতীয়বার উনি এখন প্রধানমন্ত্রী হিসাবে কাজ করছেন আমাদের ভারতের মধ্যে। ঠিক আছে, তাহলে ভারতের মধ্যে দেখবেন নরেন্দ্র মোদী এখন বর্তমানে প্রধানমন্ত্রী আছে। নরেন্দ্র মোদীর পুরো নাম কি হচ্ছে? নরেন্দ্র মোদীর পুরো নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কে? ফার্স্ট পিএম অফ ইন্ডিয়া, প্রথম ভারতের প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহরু। সব দিয়ে বেশিবার প্রধানমন্ত্রী কে ছিলেন? এই জওহরলাল নেহরু। কত সাল? 17 সাল অবধি উনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। 17 সাল অবধি উনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, পিএম এর আমাদের কনস্টিটিউশনের মধ্যে কোন আর্টিকেলের মধ্যে মেনশন করা আছে যে আমাদের ভারতের মধ্যে একটা পিএম থাকবে? আর্টিকেল নাম্বার 74 এন্ড 75 এর মধ্যে আপনারা দেখবেন প্রধানমন্ত্রী ব্যাপারে, প্রধানমন্ত্রী নিয়ে আমাদের মেনশন আছে আমাদের কনস্টিটিউশনের মধ্যে, আমাদের সংবিধানের বইয়ের মধ্যে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রশ্ন চলে আসবো। 12 নম্বর প্রশ্নতে দেখুন,
who has been appointed as the presiding officer of SAT. ঠিক আছে, SAT এর ফুল ফর্ম আপনি এখানে দেখতেই পাবেন, সিকিউরিটি অ্যাপিলেট ট্রিব্যুনাল। ঠিক আছে, এই ট্রিব্যুনাল, এই একটা ট্রিব্যুনাল আছে। ঠিক আছে, ট্রিব্যুনালের কাজ কি হয়, যেভাবে আমরা দেখি আমরা আদালতের মধ্যে আমরা দেখি, যেভাবে কোর্টের মধ্যে আমরা দেখি কি হয়, বিচার হয়, সেখানে ট্রিব্যুনালের মধ্যে কি হবে, এখানেও বিচার হবে। কিসের নিয়ে বিচার হবে, তাহলে আমরা দেখবো এখানে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। যদি সেবি নিয়ে কারো কোনো কিছু থাকে, যদি কিছু প্রবলেম থাকে বা কিছু কেস থাকে, তাহলে এই সেবির বিচার কোথায় হবে, আপনাদের স্যাট এর মধ্যে হবে। এখানে IRDAI, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, যদি আপনারা দেখবেন IRDAI যদি কোনো কেস থাকে, তার বিচার কোথায় হবে, আপনারা কোথায় হবে, আপনাদের এই স্যাটের মধ্যে হবে। PFRDA, পেনশন এন্ড ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ডেভেলপমেন্ট এন্ড অথরিটি, পেনশন নিয়ে কারো কোনো সমস্যা থাকলে কোথায় বিচার পাবেন, আপনারা কোথায় কেস করবেন, স্যাটের মধ্যে। তাহলে স্যাট এই তিনটে, মূলত এই তিনটে নিয়ে যদি কারো কোনো কেস থাকে, কারো কোনো সমস্যা থাকে, সেখানে কোথায় বিচার হবে, স্যাটের মধ্যে বিচার হবে। তাহলে স্যাটের এখন প্রিসাইডিং অফিসার কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তাহলে আমরা বলবো স্যাটের প্রিসাইডিং অফিসার অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে, আপনারা দেখবেন দীনেশ কুমারকে এখন স্যাটের প্রিসাইডিং অফিসার হিসাবে এখন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। নেক্সট প্রশ্নতে যাব। নেক্সট প্রশ্ন আপনারা দেখবেন, নেক্সট প্রশ্ন হচ্ছে আপনার, who has been appointed as the national ambassador of UNICEF? ইউনিসেফ এর ফুল ফর্ম কি হচ্ছে, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। ঠিক আছে, তাহলে ইউনিসেফ এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ইমার্জেন্সি ফান্ড। ঠিক আছে, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। তাহলে আমাদের ইউনিসেফ সব দেশের মধ্যে একটা ইউনিসেফের একটা সংগঠন আছে। তাহলে ইউনিসেফ যেটা হচ্ছে, ইউনিসেফের মূলত কাজ কি, ইউনিসেফের ফাংশন হচ্ছে যে বাচ্চাগুলো যে জন্ম নেয়, সে HIV থেকে যদি কোনো মা বাচ্চা HIV থেকে যদি মা কোনো বাচ্চাকে জন্ম দেয়, সেখানে যে ডিজিজ থাকে, সে ডিজিজের পালন করা, সে ডিজিজকে কেয়ার করার দায়িত্ব হচ্ছে ইউনিসেফের। এছাড়া বাচ্চাদের জন্য অনেকগুলো বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য, চিলড্রেন ডেভেলপমেন্টের জন্য টাকা দেওয়া, চিলড্রেন ডেভেলপমেন্টের কাজ, চিলড্রেনের উন্নয়নের জন্য কাজ করে ইউনিসেফ। এছাড়া আমরা চিলড্রেন নিয়ে যতগুলো ডেভেলপমেন্ট, যতগুলো উন্নয়নের যদি কাজ থাকে, তার দায়িত্ব হচ্ছে ইউনিসেফের দায়িত্ব হচ্ছে। তাহলে ইউনিসেফ যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ইউএন এর শাখ, ঠিক আছে, ইউনাইটেড নেশনের ব্রাঞ্চ। ঠিক আছে, ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনের একটা ব্রাঞ্চ। ইউনিসেফের যদি আপনার হেডকোয়ার্টার যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কোথায় দেখবেন আপনি, নিউ ইয়র্ক সিটি, যেখানে আপনারা ইউএন এর হেডকোয়ার্টার দেখবেন, সেখানে আপনারা কি দেখবেন, ইউনিসেফের আপনারা হেডকোয়ার্টার আপনাকে দেখতে পাবেন আপনারা। ঠিক আছে, এছাড়া আপনার যদি এছাড়া যদি আপনাদের কোন দিন এস্টাবলিশমেন্ট যদি গঠন দেখি আপনাদের, তাহলে কোন সালে, তাহলে 11 ডিসেম্বর 1900 আপনারা 46 সালে আপনারা দেখবেন, 11 ডিসেম্বর 1946 সালে আপনারা ইউনিসেফ আপনারা দেখবেন গঠন করা হয়েছিল। ঠিক আছে, 11 ডিসেম্বর 1946 সালে আপনারা গঠন করা হয়েছিল ইউনিসেফ। ঠিক আছে, 192 কান্ট্রি আপনারা দেখবেন এর মেম্বার। ইউনিসেফ মেম্বার যদি হয় 192 কান্ট্রি আপনারা দেখবেন। তাহলে ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডর কাকে করা হয়েছিল, অ্যাম্বাসেডর কি করে, প্রচার করে। তাহলে ইউনিসেফের প্রচার করার জন্য একটা অ্যাম্বাসেডর হয়, সেই অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে এখন, আমাদের ইউনিসেফ ইন্ডিয়ার অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে, তাহলে আমরা দেখবো করিনা কাপুর খান, ঠিক আছে, ওয়াইফ অফ সৈফ আলী খান। সৈফ আলী খানের বউ করিনা কাপুর খান, তাকে এখন ন্যাশনাল অ্যাম্বাসেডর ফর ইউনিসেফ ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে 14 নম্বর প্রশ্ন।
14 নম্বর প্রশ্ন আপনারা দেখবেন, who has been appointed the Director General of National Investigation Agency, NIA? ঠিক আছে, NIA, NIA এর কাজ কি হচ্ছে, NIA এর ফাংশন কি? ইনি কি করে, সিকিউরিটি করে, কিসের, যে সিকিউরিটি রক্ষা করে আমাদের ভারতে, রক্ষা করে ভারতের, ইন্ডিয়াস সোভারেনিটি, ঠিক আছে, সিকিউরিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। তাহলে ভারতের আপনারা সোভারেনিটি দেখবেন, ভারতের সিকিউরিটি, ভারতের ইন্টিগ্রিটি, এই তিনটে মর্যাদা, এই তিনটে বজায় রাখার জন্য কি ন্যাশনাল অ্যাকশন টাস্ক, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনআই যাকে বলা হয়, এই কাজ করে। ঠিক আছে, তাহলে এনআইএ কোন মন্ত্রণালয়ের মধ্যে কাজ করে? তাহলে আমরা বলবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কাজ করে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর মধ্যে কাজ করে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর মধ্যে কাজ করে। 2009 সালে আপনারা দেখবেন এস্টাবলিশ করা হয়েছিল, 2009 সালে গঠন করা হয়েছিল। ঠিক আছে, 2009 সালে আপনারা দেখবেন গঠন করা হয়েছিল। ঠিক আছে, তাহলে 2009 সালে আপনারা দেখবেন গঠন করা হয়েছিল। তাহলে এখন ডাইরেক্টর জেনারেল ডিজি কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে? তাহলে আমরা বলবো সদানন্দ দাত্তে। সদানন্দ দাতে, যিনি একজন আইপিএস অফিসার, সদানন্দ দাতে একজন আইপিএস অফিসার। যখন 2008 সালে, যখন মুম্বাই অ্যাটাক হয়েছিল, এই সদানন্দ দাত্তে বাচ্চা মেয়েকে রক্ষা করে একটা হসপিটাল থেকে বের করেছিলেন। তাহলে সদানন্দ দাতে সেই আইপিএস অফিসার যাকে এখন বর্তমানে ডাইরেক্টর জেনারেল অফ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি হিসাবে এখন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। ঠিক আছে, লাস্ট প্রশ্ন আমরা যাই। লাস্ট প্রশ্ন আপনারা দেখবেন, who has been appointed as a CEO, Chief Executive Officer? CEO ফুল ফর্ম কি হয়? চিফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও, চিফ ইলেকশন এক্সিকিউটিভ অফিসার, কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে? আইওসি যাকে আমরা বলি, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন যাকে আমরা শর্ট ফর্মে আইওসি বলি, এর কাজ কি হচ্ছে? এর কাজ হচ্ছে সিলেক্ট করে যারা ক্রীড়াবাদী, যারা প্লেয়ার, যারা অ্যাথলিট, ঠিক আছে, এই অ্যাথলিটকে সিলেক্ট করে কোথায় পাঠানো হয়? ইন্টারন্যাশনাল বাইরে কান্ট্রিতে পাঠানো হয়। কিসের জন্য? মানে অলিম্পিকের পার্টিসিপেট করার জন্য। অলিম্পিকে পার্টিসিপেট করার জন্য যারা ক্রীড়াবাদী, যারা প্লেয়ার, তাকে সিলেক্ট করে এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সবাইকে পাঠানো হয় অলিম্পিকে পার্টিসিপেট করার জন্য, বা ইন্টারন্যাশনাল কোনো খেলা হয় বা ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশনের মধ্যে, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যদি কোনো আমাদের ইন্ডিয়ান প্লেয়ার যদি ভাগ নেয়, যদি পার্টিসিপেট করে, তাহলে সেই ইন্ডিয়ান প্লেয়ারকে সিলেক্ট করার দায়িত্ব হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এখন যদি আমরা চেয়ারম্যান যদি জিজ্ঞেস করে, তাহলে চেয়ারম্যান কে? তাহলে আমরা বলবো চেয়ারম্যান কি হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পিটি উষা। ঠিক আছে, পিটি উষা হচ্ছে এখন চেয়ারম্যান বা প্রেসিডেন্ট বলতে পারি। হেডকোয়ার্টার কোথায় হচ্ছে? আমাদের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার হচ্ছে আপনারা নিউ দিল্লি। ঠিক আছে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার আপনারা কোথায় দেখবেন? নিউ দিল্লিতে আপনারা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার দেখবেন। কোন সালে গঠন করা হয়েছিল? তাহলে এস্টাবলিশ কোন সালে করা হয়েছিল? তাহলে আপনারা বলবেন 1972 সালে, 1972 সালে কি করা হয়েছিল? তাহলে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কি করা, এস্টাবলিশমেন্ট করা হয়েছিল। এখন সিইও হিসাবে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে? তাহলে আমরা বলবো রঘুরাম আইয়ার। তাহলে রঘুরাম আইয়ারকে এখন সিইও হিসাবে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তাহলে এটাই হলো 15 লাস্ট প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আমরা আজকে এই 15 প্রশ্ন আমরা শেষ করলাম।
আর আশা করি আপনারা সবাই কিছু না কিছু আজকে এই ক্লাস থেকে কিছু শিখেছেন। আর এই ক্লাসগুলো আপনারা আরেকবার দেখবেন, রেকর্ডিং ক্লাসটা আপনারা নিশ্চয়ই পাবেন। এই ক্লাসগুলো দেখবেন, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রশ্ন করা হয়। আর আগামী যে পরীক্ষাগুলো শুরু হচ্ছে, যা পরীক্ষাগুলো আসছে, সেখানে আশা করি এইসব প্রশ্নগুলো আসবে। তাহলে আপনারা নিশ্চয়ই এইসব প্রশ্নগুলো আপনারা দেখুন। তাহলে সবাইকে এই বলে ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।